গুড আফটারনুন। আজ 20 জুলাই 2024। আমরা আজ এই মুহূর্তে এসে পৌঁছেছি দেউলটিতে অবস্থিত রূপনারায়ণ তীরের কাছে অমর কথাশিল্পী শরৎচন্দ্রের বাসভবনে। যদিও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান হচ্ছে ব্যান্ডেলে অবস্থিত দেবানন্দপুরে, কিন্তু শেষের দিকের 12 বছর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বসত বাড়িটিতেই ছিলেন এবং এই বাড়িটি ওনার স্মৃতি আজও বহন করে চলেছে। অনেক দিনের ইচ্ছে ছিল যে শরৎচন্দ্রের এই বাড়িটি আসবো, দেউলটি আসলে দেউলটির একটি বিখ্যাত স্থান অমর কথাশিল্পী শরৎচন্দ্রের বাড়ি ঘুরে দেখব। অবশেষে এই শরৎচন্দ্রের বাড়িতে আমরা এসে পৌঁছেছি। তো আমাদের এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে আসার যে গল্পটা, চলুন একদম প্রথম থেকে শুরু করা যাক। আমার এই ভবঘুরে জীবনের অপরাহ্ন বেলায় দাঁড়াইয়া ইহারই একটা অধ্যায় বলিতে বসিয়া আজ কত কথাই না মনে পড়িতেছে। শরৎবাবুর রচিত শ্রীকান্ত প্রথম পর্বের এই শুরুটি আজ অক্ষরে অক্ষরে মিলে গেল আমাদের সঙ্গে। সামতাবেড়ে গ্রামে অপরাহ্নের সময় দাঁড়িয়ে আমাদের ভবঘুরে জীবনের দেউলটি আসার অধ্যায়টি ঠিক শুরু হয়েছিল হাওড়া স্টেশন, 20 জুলাই 2024 শনিবার সকাল 9টায়। কলকাতা থেকে একটা দিনের ভ্রমণের উদ্দেশ্যে মেদিনীপুর লোকালে চেপে পড়লাম। উঁচু উঁচু কংক্রিটের বাড়িঘর পেরিয়ে আস্তে আস্তে প্রবেশ করছিলাম পল্লী প্রান্তরের দেশে। মাঝে মাঝে এক দু পশলা বৃষ্টি বাংলার পল্লী প্রান্তরের সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তুলছিল। বৃষ্টি দেখে যেমন খুব আনন্দিত হচ্ছিলাম, আবার মনে হচ্ছিল এই রে, একদিনের ট্যুর প্ল্যানটা আবার মাটি করে দিল না তো। ট্রেন যাত্রা কিন্তু আবার ঝালমুড়ি ছাড়া অসম্পূর্ণ। যাই হোক, ঝালমুড়ি খেতে খেতে 1 ঘন্টা জার্নির পর অবশেষে পরিকল্পনা মতো কোলাঘাটে এসে পৌঁছলাম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কোলাঘাট স্টেশনে। আমরা প্ল্যান করেছিলাম দেউলটি যাওয়ার, কিন্তু দেউলটি না গিয়ে হঠাৎ করে একটু প্ল্যানটাকে চেঞ্জ করে দিলাম। হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরে আমরা নেমে পড়লাম কোলাঘাট স্টেশনে। এবার কোলাঘাট স্টেশন থেকে কোথায় কোথায় যাব এবং কি করব, চলুন আপনারাও আমাদের সঙ্গে দেখতে থাকুন। কোলাঘাট স্টেশন থেকে বেরিয়ে ঠিক করলাম দেনান পিকনিক স্পটে যাব। এই দেনান পিকনিক স্পট অথবা দেনান বাংলো যাওয়ার জন্য শেয়ারিং টোটোতে চেপে পড়লাম। টোটো ভাড়া পড়েছিল 15 টাকা প্রতিজন। রূপনারায়ণ নদীকে বাঁদিকে রেখে রাঙামাটির পথ বেয়ে পৌঁছে গেলাম দেনান পিকনিক স্পটে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কোলাঘাটের দেনান বাংলোর কাছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি হচ্ছে দেনান পিকনিক স্পট। শীতকালের দিকে বেশিরভাগ সময় পিকনিকটা হয়ে থাকে। আমরা এই মুহূর্তে যখন এসছি, এটা গ্রীষ্ম পেরিয়ে বর্ষাকাল, এখন খুব একটা সবাই এখানটায় পিকনিক করছে না। শীতকালের দিকে সবাই পিকনিক করতে আসে। এবার আপনারাও যদি এখানে কোলাঘাটে আসেন কখনো, তাহলে আমাদের রেকমেন্ডেশন রইল আপনারা শীতকালে আসলে নিশ্চয়ই এখানে পিকনিক করতে পারবেন। এবার এই দেখুন, এখানটা দেখা যাচ্ছে এই যে নদীটি, এই নদীটা কিন্তু হচ্ছে রূপনারায়ণ নদী। এবার এই রূপনারায়ণ নদীর তীরে এই যে জায়গাটা ঝাউবন দিয়ে ঘেরা, মানে সত্যি এখানটায় এসে এত ভালো লাগছে। আর একটু এগিয়ে গেলেই হচ্ছে দেনান বাংলো। এবার দেনান বাংলোর ভেতরে কি আছে এবং দেনান বাংলোর ভেতর আমাদেরকে শ্যুট করতে দেবে কিনা আমরা এখন অবধি জানি না। আমরা গিয়ে কথা বলবো, যদি করতে দেয় তবে তো আপনারা নিশ্চয়ই দেখবেন।
এই দেখুন আমরা একদম রূপনারায়ণ নদীর কাছে চলে এসেছি। আর এই বর্ষাকালে রূপনারায়ণকে দেখতে এত ভালো লাগছে, মানে তার জল এবং জলের গতি এবং সঙ্গে যে একটু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, তার একটা হাওয়া বইছে, মানে সব মিলিয়ে মিশে একটা অ্যামেজিং ওয়েদার হয়ে রয়েছে। গ্রীষ্মকালের প্রখর গরম থেকে যদি নিস্তার পেতে চান, আপনারা যদি কখনো কোলাঘাটে এসে থাকেন, তবে আমি বলবো এই রূপনারায়ণ নদীর তীরে দেনান পিকনিক স্পটে নিশ্চয়ই আসবেন। গরম থেকে অনেকটাই নিস্তার পাবেন। এত সুন্দর নদীতে যদি নৌবিহারেরও ব্যবস্থা থাকতো খুবই ভালো হতো, কিন্তু খুব দুঃখের বিষয় এখানে কোনো রকম নৌবিহারের ব্যবস্থা নেই, তাই একটু আশাহতই হলাম। পরবর্তীতে যদি কখনো নৌবিহারের ব্যবস্থা চালু করে থাকে, আপনাদের কাছে যদি সেই সংক্রান্ত কোনো ইনফরমেশন থেকে থাকে, তবে আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। দেনান পিকনিক স্পট ঘুরে দেনান বাংলোতে প্রবেশ করার ইচ্ছে ছিল, কিন্তু দেনান বাংলো বন্ধ, জানি না শনিবার বলে কিনা, তাই আপনাদেরকে কোনো ভেতরের ফুটেজ দেখাতে পারছি না। দেনান বাংলো সম্পর্কে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে প্লিজ কমেন্ট করে জানান। এখন বাজে দুপুর 1টা। দেনান বাংলো ঘুরে মধ্যাহ্ন ভোজনের জন্য তৃপ্তি হোটেলে প্রবেশ করলাম, কিন্তু তৃপ্তিতে মধ্যাহ্ন ভোজন ঠিক তৃপ্তি সহকারে হয়নি। খাবারের মূল্য অনুযায়ী খাবারের মান ও স্বাদ কোনোটাই ভালো নয়। তাছাড়া খেতে খেতে চাটনি পাঁপড় চলে আসছে। আপনি হয়তো ভাবছেন আপনার নির্বাচিত প্লেটারের মধ্যেই ইনক্লুড আছে, পরে পেমেন্টের সময় জানা যাচ্ছে সেগুলোর আলাদা মূল্য। তাই আপনারা যদি এখানে কখনো খেতে যান, আগে সঠিক মূল্যগুলো জেনে নেবেন, তা না হলে ঠকে যেতে পারেন। ফাইনালি কোলাঘাট থেকে আমরা দেওলটি যাব বলে ঠিক করেছি। এবার দেওলটি যাওয়ার জন্য যে ট্রেন ধরবো, মারাত্মক হয়রানির শিকার হয়েছি। নতুন জায়গা এবং নতুন জায়গা হলে যা হয়, মানে কিছুই জানি না। একদিকে হচ্ছে হাওড়া যাওয়ার ট্রেন লাইন একদিকে, এবং হাওড়া থেকে মেদিনীপুর যাওয়ার লাইন হচ্ছে একদিকে, এবার প্ল্যাটফর্মও আলাদা। আমরা ভুল করে যেদিক দিয়ে এসছি সেখানে চলে গেছি, আর সেই রাস্তা মনে হচ্ছে না যে আমরা সমতলে আছি, পুরো পাহাড়ের রাস্তা, মনে হচ্ছে লাভাতে উঠে গেছি। যাই হোক, এবার ওখানে গেলাম, ওইখান থেকে সবাই বললো যে না, ওখানে হাওড়া যাওয়ার ট্রেন ওখান থেকে পাওয়া যাচ্ছে না, 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্ম অন্যদিকে। আবার সেই ঘুরে ফিরে ফাইনালি মানে 1 নম্বর প্ল্যাটফর্ম পেয়েছি। এখন ভারতীয় রেল বলে কথা, ট্রেন কখন আসবে জানি না। ফাইনালি আজকে দেওলটি আমরা পৌঁছতে পারবো কিনা এখন একটা সংশয়ের মধ্যেই পড়ে গেছি। তো যাই হোক, লেটস হোপ, দেখা যাক কি হয়। এরপর কোলাঘাট থেকে আমাদের মূল গন্তব্যস্থল দেওলটির উদ্দেশ্যেই রওনা দিলাম। দেওলটি স্টেশন থেকে বেরিয়ে মিনিট 5 হেঁটে ব্রিজের নিচ থেকে সরাসরি শরৎচন্দ্রের বাড়ি যাবার জন্য টোটো পাওয়া যাচ্ছে। আপনি যদি একদম শরৎকুটির পর্যন্ত যান তবে শেয়ারিংয়ে ভাড়া পড়বে 20 টাকা, কিন্তু টোটো চালকরা আপনাকে ইনস্টিগেট করবে রিজার্ভ করার জন্য। এই কথাটা একটু খেয়াল রাখতে হবে এবং অবশ্যই দরদাম করে নেবেন, তা না হলে ঠকে যাবেন। অবশেষে আমরা দেওলটি এসে পৌঁছলাম। মানে ভাবছিলাম কি হবে, ট্রেন আসবে কিনা। যাই হোক, স্টেশনে মোটামুটি 10 থেকে 15 মিনিট দাঁড়ানোর পরে ইউমিউ লোকাল চলে এলো এবং সেই ট্রেন ধরেই আমরা দেওলটি পৌঁছে গেলাম। এবং দেওলটি পৌঁছানোর পর আপনারা বুঝতেই পারছেন যে আমরা এখন কোথায় যেতে চলেছি। হ্যাঁ, একদমই ঠিক, অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাসভবনে। এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন খুলবে হচ্ছে 4টের সময়, কিন্তু এখন বাজে আমাদের ঘড়ি অনুসারে 3:15। স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো ধরলাম অমর কথাশিল্পী শরৎচন্দ্রের বাড়ি আসবার জন্য, এবং ওনার বাড়ি যেতে হলে কোনো ডিরেক্ট টোটো যাচ্ছে না, আমাদেরকে এখানটাতেই নামতে হবে যদি আমরা শেয়ারে আসি। হ্যাঁ, যদি আপনারা রিজার্ভ করতে চান সেই ক্ষেত্রে আপনারা একদম সরাসরি শরৎচন্দ্রের বাড়ি পর্যন্ত চলে যেতে পারবেন, কিন্তু আমরা যেহেতু রিজার্ভ করিনি, শেয়ারে এসেছি, সেই ক্ষেত্রে আমাদের এখানটাতেই নামতে হলো। মিনিট 5 দূরত্ব হেঁটে গেলেই শরৎচন্দ্রের বাড়ি। তো আমরা হেঁটে ভেতরে যাচ্ছি এবং আরও কী কী দেখছি আপনারাও চলুন আমাদের সঙ্গে দেখতে থাকুন। সকালবেলা বেরিয়ে আমরা কোলাঘাট এলাম, কোলাঘাট থেকে আমরা দেওলটি এলাম। এবার বুঝতে পারছি না
যে আমরা পশ্চিমবঙ্গের মধ্যেই আছি না কোথায় আছি। খুবই দেখছি অথেন্টিক ভাড়াগুলো না জানলে চট করে কিন্তু আপনারাও ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ যেখানেই যাচ্ছি স্থানীয় লোকেদের সঙ্গে যখন কথা বলছি একরকম ভাড়া বলছে এবং টোটোওয়ালারা আরেক রকম ভাড়া বলছে। এখানে ধরুন দেখুন, আমরা যখন স্টেশনে নামলাম, স্টেশনে নেমে যেই রাস্তাটা দিয়ে আমরা উঠলাম, যেখান থেকে আমরা যেই ব্রিজটার কাছ থেকে আমরা টোটোতে উঠলাম, সেখানে কিন্তু ভাড়া বলছিল 20 টাকা করে। কিন্তু স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলার পর জানতে পারলাম আসল ভাড়াটা হচ্ছে কিন্তু 15 টাকা। সো আপনারা যদি আসেন একদম ভাড়া জেনে, সঠিক ভাড়াটা জেনে তবেই দেবেন, না হলে কিন্তু অনেকটাই ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। এবং কোলাঘাটের ক্ষেত্রেও কিন্তু একই কথাই প্রযোজ্য। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাসভবনের কাছে। এই দেখুন, বিখ্যাত সেই মহেশ গল্পের একটি সংলাপ এখানে দেখা যাচ্ছে। তো আমরা যারা বিশেষ করে বাংলা সাহিত্য চর্চা করে থাকি তারা কম বেশি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক গল্প উপন্যাসই আমরা পড়েছি এবং সেগুলো সিনেমাও হয়েছে, থিয়েটার হয়েছে, সেই চলচ্চিত্রায়নও আমরা সেই দেখেছি। বিখ্যাত দেবদাস হোক, পরিণীতা হোক, সেগুলো আমরা চলচ্চিত্রের রূপে দেখেছি। এমনকি এই স্থানে বসেই, রূপনারায়ণ তীরের এই বাড়িটিতে বসেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু রামের সুমতি নামক উপন্যাসটি লিখেছিলেন এবং রামের সুমতি নিয়েও কিন্তু একটা ইন্সপায়ার্ড বলিউডের সিনেমা তৈরি হয়েছে। আপনারা কি সেই সিনেমাটির নাম জানেন? বিখ্যাত সিনেমা, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত হাম দিল দে চুকে সনম, ঐশ্বর্য রায় এবং সলমান খান অভিনীত। তো বুঝতেই পাচ্ছেন অমর কথা শিল্পীর কত সৃষ্টি, কত গল্প, কত কথা। সঠিকটা তো হয়তো অনেকটাই আমাদের জ্ঞানের অভাব, সেটা আমরা জানি না এবং জেনে উঠতে এখনও হয়তো অনেকটাই অক্ষম আছি। যতটুকু জেনেছি আপনাদের সঙ্গে সেটুকু শেয়ার করলাম এবং বাকিটা ভেতরে কি আছে না আছে সেটা তো জানার অপেক্ষায় আছি। এখনও পর্যন্ত গেট খোলেনি, কারণ আমরা বিকেলবেলা এসেছি। বিকেলবেলার টাইম যেটুকু শুনেছি সেটা হচ্ছে 4টে, বা 4টের সময় গেট খুললে আমরা সেই অপেক্ষায় আছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সামতাবের শরৎচন্দ্র গার্লস হাই স্কুলের সামনে, যে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল 1924 সালে। এই স্কুলটি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজের হাতে স্থাপন করেছিলেন এবং এই দেউলটি গ্রামে নারী শিক্ষার অগ্রসরের জন্য প্রথম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তবে বুঝতেই পারছেন অমর কথাশিল্পীর কত কর্মকাণ্ড, উনি মেয়েদের শিক্ষার জন্য কত কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেই সময় দাঁড়িয়ে আজকের সময়ে এসে আমরা নারী শিক্ষা নিয়ে এত কথা বলছি, সেই সময় দাঁড়িয়ে বিদ্যাসাগর প্রথম সেই পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং তারপর অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই একটি কর্মকাণ্ড। তো বুঝতেই পারছেন এরকমভাবে ওনারা কত কিছু ওনাদের অবদান রেখে দিয়ে গেছে। পুরো দেউলটি গ্রাম কিন্তু ওনার স্মৃতি আজও বহন করে চলেছে। সামতাবেড়ে গার্লস হাই স্কুল থেকে আবার শরৎ কুটিরের সামনে আসতেই 4টে বেজে গেল এবং আমরা দেখছি গেট খোলা হচ্ছে। অতঃপর অপেক্ষার অবসান হয়ে সেই মাহেন্দ্রক্ষণ আমরা শরৎ কুটিরে প্রবেশ করলাম। এই শরৎ কুটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন দুলাল চন্দ্র মান্না এবং টুবাইপতি। ওনারাই শরৎ কুটির ঘুরে দেখার জন্য গাইডের ভূমিকা পালন করছে। এত সুন্দর করে সমস্ত তথ্য বলবে যে আপনি গাইডের অভাব ফিলই করবেন না। এটা ওনার লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন, চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন আর সোজা যে জানলাটা দেখছেন জানলাটা খোলা থাকতো। বাইরে যে বাঁশগাছ পাঁচিলটা দেখছেন ওটা ছিল না। রূপনারায়ণ নদী সে দিয়ে বইত। 2 নম্বর র্যাকে লক্ষ্য রাখুন ওনার জুতো আছে। ইজি চেয়ারে কনে লক্ষ্য রাখুন ওনার লাঠি। আর ইজি চেয়ারে ওনার নিচে যে মৃত্যুর শয্যা ছবিটা দেখছেন শরৎচন্দ্রের, যেটা পক্ষে শ্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়। আর এই যে খাঁচা রয়েছে এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। এই খাঁচাতে ময়ূর পুষতেন উনি।
এইটা রামের সুমতি গল্পের পিয়ারা গাছ, যা সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা উনি নাকেতে সোনার নোলক পরিয়ে রেখেছিলেন। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো, সামনের পুকুর থেকে মাছ। এই রাধাকৃষ্ণের মূর্তিটি শরৎচন্দ্রকে উপহার হিসেবে দিয়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। মৃত্যু হচ্ছিল উনি পার্ক নার্সিংহোমে, ওনাকে দেওয়া হয়েছিল কেওড়াতলায়, ওখানে স্মৃতিসৌধ করে রাখা আছে। আর ওইদিকে যে স্বামী বেদানন্দ, ওনার মেজ ভাই, উনি বেলুড় মাঠে দীক্ষিত, ওই জন্যে স্বামী বেদানন্দ লেখা আছে। আর হিরণময়ী দেবীকে শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ওনার ঘর, ধারের ঘরটা মৃত্যুর ঘর, ওনাকে ওখানে দাহ, ওনাদের চিতা ভস্য। আমার নাম দুলাল মান্না, এই বাড়ি দেখাশোনা করছি 60 বছর ধরে। ওনার নাতি জয় চট্টোপাধ্যায় আমাদের দুজনকে রেখেছে। আমার নাম টুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে এই বাড়ির দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়, উনি আমার বাবার উপরে এবারে টোটাল দায়িত্ব দিয়ে রেখেছে। নিচের ঘরগুলো ঘুরে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলে একটি ঘর হচ্ছে শরৎচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবীর ঘর, এবং বাকি ঘরগুলো হচ্ছে শোবার ঘর। এটা ছিল তখনকার রান্নাঘর, এবং এটা হচ্ছে ধানের গোলা। শরৎকুটির ঘুরে দেখার জন্য কোনো নির্ধারিত প্রবেশ মূল্য নেই, কিন্তু বেরোনোর সময় ওনারা বললেন কিছু দিতে হবে। এবার আপনি খুশি হয়ে যা দেবেন। গেটের সম্মুখে দেখবেন একজন বৃদ্ধা ভিখিরি বসে আছেন। আপনারা যদি ওখানে কিছু দেন, আমার অনুরোধ ওই বৃদ্ধাকেও কিছু দিয়ে আসবেন। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। শরৎচন্দ্রের এই বাসভবনটি প্রতিদিনই খোলা থাকে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, এবং বিকেলবেলা 4টে থেকে 5:30 পর্যন্ত। শরৎকুটির ঘুরে এবার আমরা চলে গেলাম রূপনারায়ণ নদীর তীরে। এখানে সান্ধ্যকালীন খাবার দাবারের অনেক স্টল বসে, যার জন্য নদীর তীরে একটা ইভিনিং আফটার ভাইব ফিল করবেন। ওয়ান ডে ট্যুরের জন্য এই আমাদের যেটা ট্যুর প্ল্যান ছিল যে কোলাঘাট, এবং কোলাঘাট থেকে দেওলটিতে শরৎচন্দ্রের বাড়ি ঘুরে এই রূপনারায়ণ নদীর তীরে এসে একটু খানিকক্ষণ সময় কাটানো। আপনারা চাইলে পরিবার নিয়ে হোক, বন্ধু বান্ধব নিয়ে হোক, এসে খানিকটা সময় কাটাতে পারবেন। এবং এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, অনেক খাবার দাবারের স্টল রয়েছে, আইসক্রিম রয়েছে, ফুচকা রয়েছে। তো আপনাদের একটা ইভিনিং বেশ ভালোভাবে জমজমাটভাবে কেটে যাবে। অনেক খাবার দাবারের মধ্যে আমরা ট্রাই করেছিলাম ঘুগনি ও ফুচকা। কলকাতা থেকে একটু দূরে একদিনের ভ্রমণের গল্প আজকের মতো এখানেই শেষ হলো। আগামী পর্বে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ভালো থাকবেন। আর আমাদের এই আজকের এই পর্বটি এবং আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে প্লিজ একটা লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন লাভ টু ট্রাভেল, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে। আজ তবে এই পর্যন্তই, টাটা।